এই যে আমি এখন জেলে যাব, আমি জেলে গেলে বিশ্বাস করবেন কি না, আমি মাসের পর মাস, বছরের পর বছরে যদি জেলে পড়ে থাকি, আমার দেখতে যাওয়ার মতন এমন একজন লোক আমার নাই। আমি ধৈর্য ধরে আল্লাহর রেখা আমি অপেক্ষা করি। চলচ্চিত্রের অভিনয় শিল্পী রাসেল মিয়া, সে যে বাস্তবেও অভিনয় করতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ সম্প্রতি বর্ষা চৌধুরীর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনী দিয়ে বোঝা যায়। 2022 সালে মুক্তি পেয়েছিল ভাইয়ারে সিনেমার, সেটাতে পাপমুক্ত সিনেমা বলে দাবি করে আলোচনায় আসেন এই ছবির অভিনেতা রাসেল মিয়া। এর আগে রাসেল মিয়া ইউটিউবে প্রচারিত এক অনুষ্ঠানে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে বিতর্কিত হয়েছিলেন। আলাপে তিনি বলেন, এখানে যাওয়ার পর আমাকে সাংবাদিকরা, আমি জানি না, হুট করেই সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে বসে যে আপনি দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে কিছু বলেন। পরে আমি বললাম যে আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না, আমি কি বলবো। পরে বললো, ওনারা আমাকে খুব করে প্রেশার দিয়ে আমাকে বললো যে ভাইয়া আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার মুক্তি চান। পরে আমি যখন আমার সে যখন জানতে চাইলো, তখন আমি বললাম যে যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন ওনার বিবেচনায়, যদি যেহেতু আমি দেশের একজন নাগরিক, আর উনি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী, তো আমি দেশের একজন মানে জনগণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো আমার এমনি একটা সম্পর্ক, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের এক একটা সম্পর্ক থাকে। ওই হিসেবে ওনারা যখন বলছে, আমি বলছি এটা সম্পূর্ণটাই মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার। উনি যদি মনে করেন যে ওনাকে মুক্তি দেওয়া উচিত, তাহলে উনি মুক্তি দিবেন। কথায় কথায় তিনি কোরআন শরীফও হাতে নিয়ে কসম কাটতে দেখা যায় তাকে। তবে রাসেল মিয়া অভিনয় জগতে যেমন সমালোচনার জন্ম দিয়েছিলেন, ঠিক তেমনই তার বাস্তব জীবনেও হঠাৎ করে বিয়ে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এই অভিনেতা। এবছর এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় আরেক অভিনেত্রী ও গায়িকা বর্ষার সঙ্গে। পরে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের সময় বলেছিলেন বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য। জানা গেল 65 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী। রাসেলের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা আজকে জনাব মোহাম্মদ রাসেল মিয়া, যে বর্ষা চৌধুরীর যে স্বামী, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমার অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এবং রত্নাপা এটাও বলছে আপনার মতো লোকের বর্ষা বিয়ে করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, রাসেল মিয়ার সঙ্গে বর্ষা চৌধুরীর পরিচয়টা কিভাবে? তাদের কাহিনীটা আসলে কি? তাহলে শুনে আসি। আমি আমাদের শিল্পী সমিতির ইলেকশনের দিন, প্রথম দিন, আমি তো বর্ষাকে কখনো দেখি নাই। আমি নির্বাচনের দিন করে আমি তো সবার দায়িত্ব নিয়ে থাকি, যেমন আসছেন, বসেন, কি খাবেন, আমি নিজেই কফি এনে দিই, চা এনে দিই, মানে অর্ডারের মতো। হঠাৎ করে আমি বর্ষাকে দেখি, দেখার পরে আমার পাশে আমার বোন রত্না কবি, আমি ওরা দেখার পর আমার যদি মানে হঠাৎ করে আমার ধাক্কা লাগলো, পরে আমি এর হাতটা ধরে আমি মেয়েটা বিয়ে করতে চাই। পরে আবার রত্নাপু বলতেছে যান, আপনি মজা করেন, আপনি আসিস। পরে দেখলাম যে রত্নাপু এটা কোনো গুরুত্ব দিল না। পরে আমি এই প্রথম আমার জীবনের প্রথম আমি ওনার ফেসবুকে এটা নেই, আমি বললাম যে দেখেন আপনার ফেসবুকে ডাউনলোড দিবেন, আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখেন, এটা হবে না। আমি যদি মরে না যাই, আমার যদি না থাকে আর আমার লাইভ যদি ডিলিট না মানে পেজ যদি হ্যাক না করে, রাস্তাতে কথা বলতে বলতে পরে এই তো আজকের দিন অলমোস্ট। আচ্ছা, তারপরে সে যে আরেকটা ইন্টারভিউতে কি বলছে দেখেন, বিয়ে এবং বাচ্চা এগুলো আমি আস্তে আস্তে পরে জানি। তারপরেও ওর সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করে একটা পর্যায়ে আমি প্রথমে কিন্তু না করছিলাম যে না আমি এটা করবো না। পরবর্তীতে আমার প্রতি বর্ষার ভালোবাসা এবং আমার প্রতি বর্ষার ভালোবাসা, হ্যাঁ, এই যে কথাটা বলছে, এই পৃথিবীর যারা মোবাইল ইউজ করে, কে আছে যে জানে না আমার দুটো সন্তান আছে? কে আছে জানে না যে আমার স্বামী মারা গেছে? কে জানে না? আগের ভিডিওটা ডিলিট করানো হয়েছে আমাকে দিয়ে। লাইফটা তোমরা রেকর্ড করে রাখো, আজকের লাইফটা আমার মেরে ফেলবে, ড্যাম শিওর আমাকে মেরে ফেলবে। সে কি ছবি, সে যেই ছবিগুলো দিছে, সেই ছবিগুলো হচ্ছে বিভিন্ন গানের অনুষ্ঠানে, আজকে থেকে ধরো 10 বছর আগের গানের অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে যখন নাকি আমি যেতাম, সেখানে সাংবাদিকদের সাথে ছবি, নর্মালি ফুল দিতেছি ছবি, দাঁড়ায় আছে ছবি, সেই সব ছবি দিয়ে সে আমাকে হুমকি দিচ্ছে জাতির কাছে সেগুলো করবি। আচ্ছা ঠিক আছে, ওকে, সংসার করব, আমি সংসারও করব, আমি আমার ভাইয়ের সাথেও যোগাযোগ করব না, আমি আমার দাদার সাথেও যোগাযোগ করব না, আমি কারোর সাথে কোনো কিছু যোগাযোগ করব না, তারই সাথে আমি সংসারও চালাবো, আমি উপার্জনও করব, আমি তার পছন্দের জিনিস আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে গিয়ে আড়ং থেকে, লারিফ থেকে কিনে দিব। যে পাঞ্জাবিটা, কালো পাঞ্জাবিটা পরে সেই আমি ভবিষ্যৎ সুখের আশায় রাসেল মিয়ার নির্যাতন সহ করে ঘর সংসার করতে থাকি।
এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে 9টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক দাবি করে। এতে আমার অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাতাড়ি মারধর করে শারীরিকভাবে জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। এদিকে রবিবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে এসে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আফরিন বর্ষা। বিয়ের 3 দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করে। রাসেল মিয়া বিয়ের সময় বলেছিল এটি তার প্রথম বিয়ে, কিন্তু বর্ষা চৌধুরী বলেন, আমি জানতে পারি রাসেল মিয়ার আগেও একটি সংসার ছিল, ও পরকীয়ার সাথেও জড়িত। সে আমার সাথে প্রতারণা করেছে। সে আমার আগের বাচ্চা ও পরিবারকে মেনে নিয়েই বিয়ে করেছে। সে বিবাহিত, তার পূর্বের ঘরের একটা ছেলে আছে বয়স 11, সেটাও কিন্তু আমি জানতাম না। আমি তবুও মেনে নিছি যে ঠিক আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চার বাবা হইতে পারলে আমি না হয় ওর বাচ্চার মা হইলাম। কিন্তু তার বিয়ের 2 দিন পরেই তার ব্যবহার অন্যরকম। এখন আমার জীবন মরণের সন্ধিক্ষণে আছি। অন্যদিকে রাসেল মিয়া লাইভে এসে বললেন, মেয়েদের কথাই সবাই খুব সহজে বিশ্বাস করে, ছেলেদের কথা মানুষ বিশ্বাস করে কম। আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছেন বর্ষা। তিনি আরো বলেন, না জেনে গালাগালি করতেছেন। পৃথিবীতে মেয়েদের কথা সবাই বিশ্বাস করে, ছেলেদের কথা শত সত্য হলেও একটু কম বিশ্বাস করতে চায়। এজন্য আপনারা যেন আমার কথা বিশ্বাস করেন। এজন্য আমি নিরুপায় এবং অসহায় হয়ে, এই যে দেখেন আমার সামনে আল্লাহর পবিত্র কোরআনটা আছে, এবং আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে হাত রেখে আমি বলছি, আমি সৎ জ্ঞানে যতটুকু সময় কথা বলবো, যদি একটি কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সাথে সাথে শাস্তির ব্যবস্থা করেন। আমি প্রথমে বলি যে বিয়ের ঘটনা। আমি আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে ওনাকে দেখি। প্রথমেই আমি দেখি যে ওনার এই জায়গাটা পোড়া। এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পোড়া, এটার জন্য হয়তো তার বিয়ে হয় না। তখন আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি, উনি আমার সাথে কথা বলে, উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ওনাকে না করিনি, আমিও কথা বলি, ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। একটা সময় আমি যখন জানি যে উনি বিবাহিত, ওনার 2টা সন্তান আছে, তখন আস্তে আস্তে আমি ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এর মধ্যে আমার একটা ছবির শুটিং চলে গোয়ার। এই ছবির শুটিং করতেছি আমি দীপজল সাহেবের বাড়িতে। তো আমি যখন ওনাকে অ্যাভয়েড করা শুরু করি, উনি প্রতিদিন দীপজল সাহেবের বাড়িতে যান, আমার শুটিং স্পটে যান। পরে আপনার এর মধ্যে কথা বলতে বলতে আমি জানি যে ওনার 2 ঘরে 2টা বাচ্চা, মানে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা বাচ্চা। তখন ওনাকে আমি একদিন ফুললি অ্যাভয়েড করি, বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না, এটা সম্ভব না। পরে উনি আবার আমার শুটিং স্পটে যায়, যাওয়ার পরে উনি হাত কেটে রক্তাক্ত করে ফেলে ওনার হাত। দেখবেন যে বিয়ের আগে ওনার হাত কাটা ছিল, রক্তাক্ত করে, এবং আমাকে বলে যে আপনি আমার সাথে চ্যাটিং করে কথা বলছেন, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি সুইসাইড করব। এরপরে আমি ওনাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে আমি ওনাকে পাঠিয়ে দিই। দেন আমার শুটিং শেষ হয় 14 তারিখ। 15 তারিখে আমি আমার বাসায় আসবো ঢাকা। হঠাৎ করে কেন জানি 15 তারিখে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর আমার যে ডিরেক্টর আছেন, প্রোডাকশনের লোকজন আছেন, এবং ওইখানে যারাই ছিলেন সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। বর্ষাও কিভাবে শুনে আমার হসপিটালে যায়, আমাকে হসপিটালে চিকিৎসা করা, এবং চিকিৎসা করানোর পর বর্ষা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায়, উনি যেখানে থাকেন যাত্রাবাড়িতে। তো সারা রাত বর্ষা আমার সাথে থাকে, সাথে ওনার 2টা ভাই ছিল, উনি সারা রাত আমার সেবা করছে। এরপরে সকালবেলা উনি আমাকে বলতেছে যে বিয়েটা কালকে 16 তারিখে। পরে আমি বললাম যে আমি তো অসুস্থ। পরে উনি বলছে আমাদের খুব জাঁকজমটভাবে বিয়ে করার কথা ছিল, আমি ওইভাবে জাঁকজমটভাবে করব না, আপনার শুধু বিয়েটা হয়ে যাবে।
সেই 15 তারিখেই সন্ধ্যার বেলায় ওনাদের বাড়িতে আমি অসুস্থ, আমাকে ওনাদের পরিবারের সবাই এক পর্যায়ে আমি বলবো যে জোর করেই আমার গায়ে হলুদ করে, এবং আমার মধ্যে একটা সফট কর্নার আসে যে আমি যেহেতু অসুস্থ, উনি যেহেতু আমাকে সেবা করছে, আমি না কোনো কিছুতে আর না করতে পারতেছিলাম না। আমিও মানে রাজি ওনা রাজি রাজি ওনা রাজি, এরকম একটা অবস্থা আমার ছিল। তারপর বিয়ে হয়ে গেল। উনি আমাকে যে কমপ্লেনটা দিছে যে বিয়ের 3 দিন পর আমি তার কাছে টাকা চাইছি, আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে হাত রেখে আমি বলছি, সে আমাকে হয়তো আপনার দেখা গেছে যে গাড়িতে গ্যাস নিব, সে 500 টাকা দিছে, 1000 টাকা নিছি, এছাড়া তার কাছ থেকে আমি একটি টাকা নেইনি। আমি বিয়ের দিন তাকে 1.5 লক্ষ টাকা নগদ দিয়েছি, বিয়ের দিন 1 লাখ, এরপরে দিয়েছি 50,000, 1.5 লাখ টাকা নগদ দিয়েছি। এবং এখন পর্যন্ত প্রায় তার এবং তার পরিবারের, যেমন তার মেয়েকে একটা ফোন কিনে দিছি, তার মাকে একটা ফোন কিনে দিছি, বর্ষাকেও আমি একটা ফোন কিনে দিয়েছি, তার বাবার চিকিৎসার জন্য আমি হসপিটালে বর্ষার মায়ের হাতে আমি টাকা দিয়েছি। এরপরে আমি আমার বাসা ভাড়া আমি বাসা ভাড়া আমি নিছি, পরে উনিও বাসা ভাড়া দিছে, বাসা ভাড়া আমি নিছি, সব মিলিয়ে। এবং দেখবেন যে ওনার ছেলের জন্মদিন আমি পালন করেছি, এবং কি ওনার স্বামীর মৃত্যুবার্ষিকীর দিন আমি রাসেল মিয়া নিজে রান্না করে আমি বলছি যে উনি তো আপনার হাজবেন্ড ছিল, তো এখন নাই, আমি আশাতে ওনার মৃত্যুবার্ষিকী আপনি পালন করবেন না, গত 2 বছর করতেছেন, আমি নিজে বাজার করে রান্না করে আমি তার মৃত্যুবার্ষিকী পালন করেছি। সব মিলিয়ে আমি তার পিছনে প্রায় 6 লক্ষ টাকা খরচ করেছি, কিন্তু তার কাছ থেকে আমি একটি টাকাও নেইনি। যেই